ভারত হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায়। জানাবো, জোয়ার ভাটা দেশে ভালোবাসা বেশি দিন টেকে না, সরকারকে সতর্ক করলেন ডক্টর জাহিদ। বেশি লাফালাফি করলে আম ছালা সব যাবে, বললেন ইলিয়াস হুসাইন। জানাবো সংকটের পর কি, এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায়। বিপুল সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত। দেশটি বাংলাদেশ সরকারকে এর জন্য জাতীয়তা যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আমরা বাংলাদেশকে জাতীয়তা বাছাই করতে বলেছি। আমাদের কাছে 2360 জনের তালিকা রয়েছে যাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। তাদের বেশিরভাগ কারাদণ্ড ভোগ করেছে, কিন্তু কয়েকজনের জাতীয়তা বাছাই 2020 সাল থেকে থমকে আছে। শুধু বাংলাদেশি নয়, যারাই ভারতে অবৈধ উপায়ে প্রবেশ করেছে তাদের সবাইকে আইন অনুযায়ী ফেরত পাঠানো হবে বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল। এদিকে গত কয়েকদিন ধরে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারের প্রক্রিয়া ত্বরান্বিত করেছে ভারত। গত মাসে গুজরাটে 1000 জনকে আটক করেছিল দেশটির পুলিশ, যাদের অনেকেই বাংলাদেশি ছিলেন। এছাড়া ভারত গত কয়েকদিন ধরে সীমান্ত দিয়ে অনেকে পুশিং করছে। এতে সহায়তা করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। শুধুমাত্র সাম্প্রতিক সময়ে ভারত থেকে প্রায় 300 জনকে পুশিং করা হয়েছে, যার মধ্যে মিয়ানমারের রোহিঙ্গারাও রয়েছেন। বিশেষ করে গত 7 মে থেকে 9 মের মধ্যে প্রত্যন্ত অঞ্চল দিয়ে এসব মানুষকে পুশিং করা হয়। এরপর এ বিষয়ে ভারতের চিঠি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। জোয়ার ভাটা দেশে ভালোবাসা বেশি দিন টেকে না, সরকারকে সতর্ক করলেন ডক্টর জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসেছেন। আপনাদেরকে ভালোবেসে এই দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, কিন্তু মনে রাখবেন, এই জোয়ার ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টিকে থাকে না। অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। তিনি আরো বলেন, আমরা কখনো কখনো কোনো নেতার জন্য রোজাও থেকেছি। এই দেশের মানুষ কখনো এমনও করেছে, কারো শাহাদাত বা মৃত্যুর পর নামাজে জানাজা পড়ার সময় যথেষ্ট লোক সমাগম হয়নি। আবার এমনও জানাজা হয়েছে যা বাংলাদেশ তো বটে, পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহত্তম জানাজায় পরিণত হয়েছে। অর্থাৎ শহীদ জিয়াকে নিয়ে, বিএনপিকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ চুপচাপ বসে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। আমাদের ধৈর্যের সীমা আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেয়ালে লিখুন, পড়তে শিখুন। কোনো অবস্থাতেই হঠকারী কোনো চিন্তা করার চেষ্টা করবেন না। ডক্টর জাহিদ হোসেন বলেন, জনগণের ক্ষমতা দ্রুততার সঙ্গে জনগণকে প্রয়োগ করার সুযোগ দিন। আগামী দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব কে নেবে, কি সংস্কার হবে, সেটি জনগণই ঠিক করবে। জনগণের শক্তির উপর আস্থা রাখুন। কোনো বিদেশি প্রভুর উপর নির্ভর করে দেশ পরিচালনা চিন্তা করবেন না, এটা হতে পারে না। মনে রাখতে হবে, এই দেশে যারাই টিকে থাকবে, যারা জনগণের সঙ্গে ছিল এবং জনগণের সুখে দুঃখে পাশে আছে, বলেন বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা। বেশি লাফালাফি করলে আম ছালা সব যাবে, বললেন ইলিয়াস হুসাইন। আচ্ছা, মনে করেন ইউনূস আজকে চলে গেল আমেরিকা, তারপর কি হবে? বেশি লাফালাফি করলে আমছালা সব যাবে। ফেসবুকে তার এমন মন্তব্যের পর ভক্ত অনুসারীরা নানা ধরনের মন্তব্য করতে থাকেন। ফাহিম খান নামের একজন মন্তব্য করেন, আচ্ছা, মনে করেন ইউনূস আজকে চলে গেল আমেরিকা, তারপর কি হবে? বেশি লাফালাফি করলে আমছালা সব যাবে। ইকবাল হোসেন ইবু নামের আরেকজন লেখেন, বিএনপি আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সংকটের পর কি? এখনই ভারত পাকিস্তান সংকটের সব দিক পুরোপুরি মূল্যায়ন করা হয়তো একটু তাড়াহুড়ো হয়ে যাবে, তবে কিছু গুরুত্বপূর্ণ উপসংহার টানা সম্ভব। এর আগে কখনোই দুই দেশ একে অপরের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়নি, কিংবা ড্রোন সহ নতুন প্রজন্মের প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করেনি। তারা পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার পর এর আগে কখনোই এরকম পূর্ণমাত্রা যুদ্ধের দ্বার প্রান্তে এত কাছাকাছি পৌঁছায়নি। সামরিক সংঘাতের উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। চিরাচরিত যুদ্ধক্ষেত্র অধিকৃত কাশ্মীরের গণ্ডি ছাড়িয়ে এবং আগের যে কোনো সংকটের তুলনায় আরো অনেক দূর পর্যন্ত গিয়ে প্রতিরোধ করার সক্ষমতাকে চরম পরীক্ষায় ফেলে। এটি ছিল নজিরবিহীন। তবে যেভাবে এই সংকট প্রশমিত হলো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের মাধ্যমে, তা বহু চর্চিত একটি পদ্ধতি এবং অতীতেও অনেকবার এমনটা হয়েছে। ভবিষ্যতের জন্য এই সংকটের সামরিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক দিকগুলোর একটি মূল্যায়ন করতে হলে সতর্কতার সঙ্গে তা বিশ্লেষণ করা প্রয়োজন। এটা বলাই যায়, উভয় দেশ এই সংকট থেকে একেবারে ভিন্ন ভিন্ন উপসংহার টেনেছে। ভারতের দাবি হলো, যা দেশটি
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাদের সামরিক পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি নতুন স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠা করেছে। ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে এবং এই নতুন নীতিমালার অধীনে সামরিকভাবে জবাব দেওয়া হবে। পাকিস্তান মনে করে এই সংকটে তাদের সামরিকভাবে জবাব দেওয়ার সক্ষমতা ও কার্যকারিতা প্রমাণ করেছে, কারণ এটাই ভারতকে আরো বড় ধরনের সংঘাতে জড়ানো থেকে বিরত রেখেছে এবং পরমাণু অস্ত্রের ছায়াতলে প্রচলিত যুদ্ধের ক্ষেত্র সম্প্রসারণে ভারতের চেষ্টাকে ব্যর্থ করেছে। পাকিস্তানের প্রতিশোধমূলক আঘাতে একাধিক রাফাল যুদ্ধ বিমান হারানো ভারতের উপর চাপ সৃষ্টি করার প্রতীক হয়ে দাঁড়ায়। এছাড়া ভারতের মূল ভূখণ্ডে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা পাকিস্তানের প্রচলিত সামরিক শক্তির প্রমাণ দেয়, যা যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং ভারতের সীমিত যুদ্ধনীতিকে নিষ্ক্রিয় করতে সহায়তা করেছে। বাস্তবতা হলো, সংঘাতের মধ্যে ভারত তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। যদিও প্রধানমন্ত্রী মোদী ভিত্তিহীনভাবে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের দাবি করেছে, ভারত তার পদক্ষেপের পরিণতি ভুলভাবে হিসাব করেছে। সন্ত্রাসী হামলার প্রতিকারের সামরিক সমাধান গ্রহণ তাদের জন্য উল্টো বিপদ ডেকে এনেছে। ভারতের দাবি যে তারা একটি নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে, যা আসলে বাস্তবতার সঙ্গে মেলে না। ভারতের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে যে ভবিষ্যতে যদি আবার কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে তারা সামরিকভাবে জবাব দেবে, এটি বলা যত সহজ, বাস্তবে ততটাই কঠিন। বিশেষ করে সাম্প্রতিক সংকট নয়াদিল্লির জন্য যে বিব্রতকর ফলাফল বয়ে এনেছে। পাকিস্তানের প্রচলিত প্রতিরোধের ক্ষমতা যদি নতুন করে বাড়াতে নাও পারে, তাহলেও অন্তত তারা তাদের প্রতিরোধ সক্ষমতা বিশ্বাসযোগ্যতা পুনরায় প্রমাণ করছে। ফলে ভবিষ্যতে একই ধরনের পদক্ষেপ নেওয়ার চিন্তা করলে ভারতকে এর জন্য আরো চড়া মূল্য দিতে হবে। ভারত একটি নতুন স্বাভাবিকতা পেয়েছে, তবে সে যেটি চেয়েছিল তা তেমনটি নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে এক ধরনের অস্থির যুদ্ধবিরতি অবস্থা বিরাজ করছে, যেখানে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা ক্ষীণ। দুই দেশ তাদের সামরিক সংঘাত থেকে একেবারে ভিন্ন ও বিপরীতমুখী উপসংহার টেনেছে এবং শিক্ষা নিয়েছে। এটি ভবিষ্যতের জন্য ভুল হিসাবে ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে এবং অনিশ্চয়তা তৈরি করছে, বিশেষ করে যদি তাদের মধ্যে স্থায়ী ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠে। যুদ্ধবিরতির পর দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ ছিল, তবে এই যোগাযোগ শুধু প্রযুক্তিগত বা কৌশলগত পর্যায়ে সীমিত না থেকে আরো বিস্তৃত হওয়া প্রয়োজন। কিন্তু তাৎক্ষণিকভাবে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, ফলে পরিস্থিতি এখন উদ্বেগজনক ও অনিশ্চিত রয়ে গেছে। বিশেষ করে যখন মোদী ঘোষণা দিয়েছেন ভারত কেবল সামরিক অভিযান স্থগিত করেছে। এই সংকটে ভারতের জন্য সামরিক খরচের চেয়ে কূটনৈতিক মূল্য অনেক বেশি ছিল। দায়িত্বহীন সামরিক পদক্ষেপের মাধ্যমে নয়াদিল্লি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান হারিয়েছে, কারণ বৈশ্বিক মনোযোগ সন্ত্রাসবাদী থেকে সরে গিয়ে একটি পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কার দিকে চলে গিয়েছিল, যেখানে ভারত উত্তেজনা আরো বাড়াতে থাকে। এটি গিয়ে দেখিয়েছে যে মোদী সরকার আন্তর্জাতিক ব্যবস্থা সম্পর্কে কতটা ভুল মূল্যায়ন করেছে। এই সংঘাতের ফলে আবার বৈশ্বিক দৃষ্টি কাশ্মীরের দিকে ফিরে আসে, যা মোদী সরকারের জন্য অত্যন্ত অস্বস্তিকর। নয়াদিল্লির জন্য সবচেয়ে বড় আঘাত ছিল যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় কাশ্মীর বিষয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন। যদিও ভারত এটি প্রত্যাখ্যান করবে, তবু এর ফলে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে আবার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ভারত যখন সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়, তখনও তারা কোনো আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারেনি। এমনকি যুক্তরাষ্ট্র ব্যক্তিগত আলোচনায় ভারতীয় কর্মকর্তাদের চুক্তিটি মেনে চলার পরামর্শ দিয়েছে। তদুপরি সংকট প্রশমনের জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং যুদ্ধবিরতির পর ট্রাম্পের বক্তব্য ভারত ও পাকিস্তানের মধ্যে পুনরায় সম্পর্কের হাইপিন তৈরি করেছে, যা ভারত বহু বছর ধরে যতটা সম্ভব বিচ্ছিন্ন রাখতে চেষ্টা করেছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে স্বীকার করেছে যে এই সংকট নয়াদিল্লির সেই চেষ্টাকে ব্যাহত করেছে, যাতে অন্য দেশগুলো